ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আবারও ইসরায়েল সফরে মোদি মধ্যপ্রাচ্য রাজনীতিতে ভারতের নতুন চাল। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছে। এতে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি বড় ধাক্কা খেলেও এখন সামনে এসেছে নতুন প্রশ্ন। সংগৃহীত $133 বিলিয়ন কী হবে? এই অর্থ ইতোমধ্যে আমদানিকৃত পণ্যের ওপর কর হিসেবে আদায় করা হয়েছে। ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জে.বি. প্রিটজকার ট্রাম্পের কাছে প্রায় $9 বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে আনুষ্ঠানিক বিল পাঠিয়েছেন। তার অভিযোগ এই শুল্ক কৃষক ও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে। তার দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে $1,700 ফেরত পাওয়ার যোগ্য। শুধু রাজনৈতিক নেতারাই নন, বড় বড় কোম্পানিও এখন রিফান্ডের দাবিতে সক্রিয়। কস্টকো ও রেভলনের মতো প্রতিষ্ঠান ইতোমধ্যে মামলা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে। তিনি বলেছেন আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত আইনি লড়াই চলতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি অর্থ ফেরত দেওয়া হয়ও তা মূলত আমদানিকারক কোম্পানিগুলোর কাছেই যাবে। সাধারণ নাগরিকদের সরাসরি রিবেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কিন ট্রেজারি সেক্রেটারিও এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। পেন হোয়ার্টন বাজেট মডেল বলছে সম্ভাব্য রিফান্ডের পরিমাণ $175 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সুপ্রিম কোর্টের রায় কিভাবে এই অর্থ ফেরত দেওয়া হবে তার সুনির্দিষ্ট রূপরেখা নেই। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে ইরানের বিরুদ্ধে একাধিক কঠোর সামরিক বিকল্প জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনিকে টার্গেট করার পরিকল্পনাও। প্রতিবেদন বলছে তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধে ওয়াশিংটনের কঠোর শর্ত না মানে তাহলে ট্রাম্প চরম পদক্ষেপ বিবেচনা করতে পারেন। ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন পেন্টাগন সব ধরনের পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা প্রস্তুত রেখেছে। একই সঙ্গে আলোচনা চলছে ইরানকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দেওয়া হতে পারে, তবে এমন শর্তে যাতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পথ খোলা না থাকে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দ্রুত বাড়ছে। ইসরায়েল ও কয়েকটি উপসাগরীয় দেশ সামরিক সংঘাতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও খবর এসেছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তিনি রাজনৈতিকভাবে সফল হিসেবে উপস্থাপন করতে পারবেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তারা একটি লিখিত প্রস্তাব প্রস্তুত করছেন এবং পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখার নিশ্চয়তা দিতে প্রস্তুত। আগামী 25শে ফেব্রুয়ারি 2 দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ 9 বছর পর এটি তার দ্বিতীয় সফর। 2017 সালে তার প্রথম সফর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছিল। এই সফর এমন সময় হচ্ছে যখন পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। তবুও ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, প্রযুক্তি ও বাণিজ্যে সহযোগিতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে গভীর। বিশ্লেষকদের মতে ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান আগের তুলনায় কিছুটা নরম হয়েছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে এখনও দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। ঐতিহাসিকভাবে গান্ধী ও নেহরু ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। 1947 সালে ভারত ফিলিস্তিন বিভাজনের বিরোধিতা করেছিল, যদিও 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে 1992 সালে। 1999 সালের কার্গিল যুদ্ধে ইসরায়েল ভারতের গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দেয়। 2014 সালে মোদি ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক প্রকাশ্যে কৌশলগত অংশীদারত্বে রূপ নেয়। এখন ভারত এশিয়ায় ইসরায়েলের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রতিরক্ষা সরঞ্জামের বড় ক্রেতা। গাজা যুদ্ধের পর হাজারো ভারতীয় শ্রমিকও ইসরায়েলে কাজ করছেন।
প্রতিবেদন অনুযায়ী এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার লেবাননের সংগঠন হিজবুল্লাহর ওপর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। বলা হচ্ছে এখন থেকে সংগঠনটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কর্মকর্তারা। আরব গণমাধ্যমের দাবি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আইআরজিসি কর্মকর্তারা লেবাননে গিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামরিক ও নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে ১৪ মাসের সংঘাতে সংগঠনটির সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০২৪ সালে নভেম্বরের যুদ্ধবিরতির পর এখন সেই সক্ষমতা পুনর্গঠনের কাজ চলছে। বেকা উপত্যকায় ক্ষেপণাস্ত্র ইউনিটের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল জানিয়েছে হামাস ও হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।